খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। দর্শক, আমাদের মাঝে আজকে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সাবেক মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জসি ভাই। বর্তমানে যিনি টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কাজ করছেন। জসি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে সিএনএন বাংলাকেও ধন্যবাদ। জসি ভাই, আমরা আপনার কাছে ফিরে আসবো, তার আগে আমরা একটু আজকের খেলাগুলো একটু আপডেটগুলো নিয়ে আসি। আজকে পুরো সময় জুড়ে আমরা আপনার সঙ্গে আড্ডা দিব, পুরো শো জুড়ে আমাদের সঙ্গে থাকেন। দর্শক, চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। রবিনহোর একমাত্র গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে টানা তৃতীয় জয় বসুন্ধরা কিংসের। তাসকিন আহমেদ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের টি10 লিগে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র পেল ডাক পাওয়া ক্রিকেটাররা। মালয়েশিয়া ও কোরিয়ার আপত্তির কারণে দ্বিতীয়বারের মতো স্থগিত হল বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। রবসন দি সিলভা রবিনহোর একমাত্র গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও জয় তুলে নিল বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের শিষ্যরা। বিস্তারিত জানাচ্ছেন সুরাই আফরিন ঐশী। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে এদিন দুদলই খেলা জমিয়ে তোলে। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। 64 মিনিটে রবিনহোর করা গোলে বসুন্ধরা কিংসের সমর্থকদের মনে স্বস্তি আসে। বাইলাইন থেকে মোহাম্মদ ইব্রাহিমের কাটব্যাকে বক্সে ফাঁকা থাকা রবিনহোর নিখুঁত প্লেসিং শট খুঁজে নেয় জাল। এ নিয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের লিগ গোল হলো 3টি। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। আর এ নিয়ে টানা 3 ম্যাচ হারল ব্রাদার্স। আগের 2 ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের কাছে হেরেছিল তারা। লিগে 3 ম্যাচ পূর্ণ 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সুরাই আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা তৃতীয় জয় পেল আবাহনী ক্রীড়া চক্র। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা 1-0 গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর আবাহনীর কাঙ্ক্ষিত জয় পায় 79 মিনিটে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তর বারিধারাকে 1-0 গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ পুলিশ এফসি। জোবায়ের আমিরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক 6 বারের চ্যাম্পিয়ন আবাহনীর সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ 3 মৌসুমে দলটি একটিমাত্র ট্রফি ঘরে তুলেছে। ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর দলটির সামনে বড় চ্যালেঞ্জ লিগ শিরোপা পুনরুদ্ধার। সেই চ্যালেঞ্জে এক পা করে এগিয়ে যাচ্ছে আকাশী নীলরা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেললেও আবাহনীকে গোল পেতে ম্যাচের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। 78 মিনিট পর্যন্ত গোল না পাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন আবাহনীর সমর্থকরা। 79তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রোইনে বেলফোর্ড ব্যাকহেড করার পর ডি বক্সের ভেতর থেকে বদলিনামা জুয়েলের হেডেই জাল খুঁজে নেন। চলতি লিগে এটা তার প্রথম গোল। 3 ম্যাচ শেষে আবাহনী 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংসের সঙ্গে। অন্যদিকে 3 ম্যাচে 1 পয়েন্ট পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের। সন্ধ্যায় আরেক খেলায় পুলিশ ক্লাব 1-0 গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। জুবায়ের আবির, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। জসি ভাই, আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার খেলোয়াড়ি জীবন সম্পর্কে। আসলে আপনি কত সাল থেকে ফুটবলের সঙ্গে জড়িত হন, বা এগিয়ে প্রত্যেকটা প্রতিটা মানুষের লাইফের একটা স্টোরি থাকে, বা কিভাবে আসলে আপনি ফুটবলের সঙ্গে জড়িত হলেন, যদি আমাদের আপনার লাইফের শুরুর গল্পটা বলেন। আমি যখন খেলাধুলা শুরু করি তখন ছোটোবেলা থেকে আমাদের যে জায়গায় বাসায় ছিল খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশায়, আমাদের ওই জায়গাটাই খেলাধুলার জন্য একটা পরিবেশগতভাবে একটা আদর্শ পরিবেশ ছিল। আমাদের পুরো গ্রাম জুড়ে যখন ফুটবল, ক্রিকেট, হকি, মৌসুমি খেলা সব কিছু চলতো আর কি। আমার বাড়ির পাশে মাঠ ছিল, দূরেও মাঠ ছিল, সব জায়গায়। তখন অবশ্য বলের খুব বেশি বল পাওয়া যেত না। আমরা এমনও দিন গেছে যে লেবুর বলও খেলেছি, স্পেস ছিল, অনেক স্পেস ছিল খেলাধুলা। যখন যে খেলাটা দরকার ছিল, গ্রাম্য খেলা, ওই
বুড়িচ্ছি, গোল্লা ছুটি, এরকম নামদার এই ধরনের খেলতে খেলতে তো বিকেল আসলো, তো দেখা গেল তখন আবার আমরা আপনার ফুটবলে শুরু করে দিলাম। যখন মানে খেলাধুলার জন্য যে পরিবেশ দরকার, খেলার সেই পরিবেশটা সবসময় বিদ্যমান ছিল আমার ওইখানে। খেলতে খেলতে যখন ছোটোবেলায় ফুটবল খেলা শুরু করলাম, তখন মাপের খেলাতে খেলা শুরু করলাম। আমাকে যখন খেলতে খেলতে কোনো মানে সিস্টেমেটিক তখন ফুটবল তো ছিল না, মাঠে খেলছি, খেলার মধ্যে দিয়ে গোল করছে, আনন্দ পাচ্ছি, এই ধরনের খেলা শুরু করলাম। মানে পুরোপুরি আনন্দ থেকে খেলা, আনন্দ থেকে খেলার সঙ্গে সম্পৃক্ত হতে হতে একটা পর্যায়ে দেখলাম যে আমার খেলা দেখে ওই প্রতিযোগিতামূলক কোনো খেলা যখন শুরু হচ্ছে, তখন মাপের খেলা আমাদের দিকে হতো। মাপের খেলা আমাকে দেখলাম যে লোকজন ডাকছে যে চলো আসো, আজকে আমাদের এই মহল্লায় ওই মহল্লায় খেলা আছে, তা তুমি আমাদের দলের হয়ে খেলবে। আমি ওখানে দেখে লোকাল খেলাগুলো, হ্যাঁ, ওখানে খেলা শুরু করলাম। খেলতে গিয়ে ওখানে দেখলাম যে আমার মানে সফলতা আসতে থাকলো, এবং এই নামটা যখন মানে ফুটে তাড়াতাড়ি ছড়াতে থাকে, খেলা শুরু করলাম। এইভাবে আস্তে আস্তে মানে বয়স ভিত্তিক খেলার থেকে আস্তে আস্তে আর কি যে খুলনায় লিগে চলে আসলাম। আমি আর কি বিস্তারিত যাচ্ছি না, যেহেতু এত দরকার নেই এখানে। তারপরে আপনার লিগের খেলায় যখন খেলার আগে আমার মহল্লায় আমার বড় ভাইয়ের এক বন্ধু ছিলেন, উনি আমার বড় ভাই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, কাজী নাসিরউদ্দিন আহমেদ নাসির। তো ওনারই মানে মানে ছোটোবেলার বন্ধু, আমার পাশের বাসারই, আমি নাম হায়দার ভাই। উনি একদিন বলছে যে এরকম খুলনা ওয়াবদা তখন টিম ছিল খুলনায়, মানে স্টেডিয়াম খুব জমজমাট লিগ হতো তখন। বাংলাদেশের যে 3টে জায়গায় বেশি জমজমাট লিগ হতো, ঢাকার পরে চিটাগাং আর খুলনা তাদের মধ্যে একটা অন্যতম ছিল। এটা 70 দশকের শেষের দিকে, 80 দশকের শুরুতে আর কি। তা আমি 79-এ 80-তে আমি ওয়াবদায় খেললাম আর কি। আমাকে হায়দ্রাবাদ নিয়ে গেল। আমাদের ওখানে যখন স্বাধীন বাংলা একাদশের গোলকিপার ছিলেন অনিরুদ্ধ চ্যাটার্জি, আমাদের ওখানে উনি মনুদা নামে পরিচিত। উনি স্বাধীন বাংলা একাদশের হয়ে গোলকিপার ছিলেন আর কি স্বাধীনতা যুদ্ধের সময়। আমাদের বাংলাদেশ ফুটবলের কিন্তু একটা ইতিহাস আছে। স্বাধীনতার সময় বাংলাদেশের একটা দল স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত। তারা বিভিন্ন জায়গায় ফুটবল খেলে বাংলাদেশের স্বাধীনতার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। তা ওই দলের গোলকিপার ছিলেন মনুদা। তাই হায়দার ভাই আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন। উনি আমার ভাইয়ের বন্ধু ছিলেন। নিয়ে যাওয়ার পর ওখানে আর কি আমার সঙ্গে তার কথাবার্তা হলে আমি ওনার আন্ডারে, উনি যে তৎকালীন সময় খেলতেন ঢাকা আবাহনীতে, এবং খুলনায় গেলে খুলনা বিদ্যুতে উনি সব কিছু করতেন। ওনার আন্ডারে আমি এই কোচিং নিয়ে খেলা শুরু করলাম। করে খুলনায় 80 সালে খেললাম। খেলেই ওখানেই মানে লিগটা খেলার পরে আমার আবার একটু পরিচিতি আসলো, ভালো খেললাম। খুলনা ওয়াবদার হয়ে খেলতে খেলতে ওই বছর 80-তে ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হলো। ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো ফুটবল খেলছিল। আমাদের ওই খুলনা তার প্রদর্শনী ম্যাচ খেলার জন্য গেলেন। সম্ভবত তারা এই ম্যাচের বন্যা দুর্গতদের সাহায্যের জন্যই একটা চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল, এই উদ্দেশ্যে নিয়ে খেলা। তখন আমি খুলনা একাদশে 16 বছর কয়েক মাস বয়স, আমার খুব অল্প বয়স তখন আর কি, একদম ইয়ং অবস্থায় আমি খেলার সুযোগ পেলাম। দ্বিতীয় অর্ধে নামলাম। তৃতীয় অর্ধে নামার পরে আমাকে এই মোহামেডান এগেনস্টে খেলায় আমি ওখানে একটু মানে ভালো পারফরমেন্স হয়তো বা করেছিলাম। আমি মোহামেডানের কর্মকর্তা এবং কোচদের চোখে পড়ি, দৃষ্টি কাটতে সক্ষম হন আর কি। সেই সময় মোহামেডানের কোচ ছিলেন গোলাম সালোয়ার মোস্তফা টিপু ভাই। পরবর্তী পর্যায়ে উনি আমার অভিভাবকত্ব নেন, ঢাকায় আসলে মোহামেডানে। উনি আমন্ত্রণ জানান যে আমাকে লোক মারফত খবর পাঠানো হয় যে মোহামেডানে খেলতে হবে। আর আমার যে খুলনার কোচ ছিলেন অনিরুদ্ধ চ্যাটার্জি, উনি ছিলেন ঢাকা আবাহনী গোলকিপার। উনি বললো যে তুই ঢাকা আবাহনীতে খেলবি। মানে একটা টাইমে হচ্ছে দুইটা ব্র্যান্ড ক্লাব ওই সময় ক্লাবের কর্মকর্তা রাখছিলেন জানি না, আমাকে আমন্ত্রণ। আমি তখন খুলনা থেকে চিন্তা করতে থাকলাম যে ঢাকায় তখন আবাহনীতে খুব নামি দামি সব প্লেয়ার, মোহামেডানও নামি দামি প্লেয়ার ছিল, কিন্তু আবাহনীতে আমি যে পজিশনটা খুলনায় খেলতাম লেফট উইং দিয়ে, সেই পজিশনে ঢাকায় আবাহনীতে তখন দেখলাম যে চুন্নু ভাই আছে। চুন্নু ভাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট খেলোয়াড়, বেস্ট ড্রিবলার ছিল আর কি। তা ওনার সঙ্গে আমি গিয়ে এই পয়সা আমি কী করে ওনার সঙ্গে কম্পিটিশনে করে ওনার জায়গাতে দখল করে খেলতে পারবো। তো চিন্তা ভাবনা করে মোহামেডানে যাইতে হবে। এখানে মোহামেডানে গেলেও পরিবর্তিতভাবে তখন যারা আছেন তাদের পরিবর্তে হয়তো খেলার সুযোগ থাকবে আর কি। এই চিন্তা করে মনিন্দর সিং আলাপ করে আমি মোহামেডানে আসলাম। মোহামেডানে আসার পর আল্লাহর রহমতে এখানে আসলে তো আমাকে একেবারে মোহামেডানতে আসলাম না, মোহামেডান একটা ফুটবল, আমরা যারা প্লেয়াররা ছিলাম তৎকালীন সময়, কর্মকর্তা দর্শক দিয়ে মোহামেডানের পরিবারের মতো লাগলো আমার কাছে। যদিও বাড়ি থেকে কখনো বের হয়নি, বাড়ি ছেড়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল, মাকে ছেড়ে আসছি, ভাই বোনদের ছেড়ে আসছি, খুব কাঁদতাম। রাত হলে তখন রাত হলে মার জন্য কাঁদতাম যে মাছ ছেড়ে আসছি, মার কথা খুব বারবার মনে পড়তো, ভাই বোনদের কথা মনে পড়তো, তা মার জন্য আমি প্রায় রাত কাঁদতাম।
তো হচ্ছে পরবর্তীতে মোহামেডানে এই- থাকা অবস্থায় জাতীয় দলের ডাকটা না শুরু এখন এই যে আসার পরে মোহামেডান আসার পরে এত সুন্দর একটা ডিসিপ্লিন একটা পরিবেশ পেলাম। তৎকালীন সময় মোহামেডান টিমের ম্যানেজার ছিলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ হাফিজ ভাই। উনি একজন প্রাক্তন ভালো খেলোয়াড় ছিলেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন পাকিস্তান টিমের। আর তারপরে কোচ ছিলেন টিপু ভাই, সহকারী কোচ ছিলেন কায়কোদ ভাই। এনাদের তত্ত্বাবধানে এবং প্লেয়ারদের সবার সঙ্গে সবার একটা যে সহানুভূতি ছিল, এই ধরনের একটা পরিবেশে, একটা সুন্দর পরিবেশে আমরা খেলার সুযোগ পেলাম। টিপু ভাই তৎকালীন সময় আবার বিদেশ থেকে ট্রেনিং করে আসলেন, উনিও কিছু ফুটবলের নতুন নতুন টিপস দিতে থাকলেন। তো ঢাকায় আসার পর আমি আমাদের তখন এই বাইতুল মুকাররমের অপোজিটে আমাদের এখানে ক্লাব ছিল, সেখানে ওখানে আমাদের 8টা রুম ছিল, 4টা মনে হয় রুম ছিল। আমরা প্লেয়াররা ভাগ করে থাকতাম, এক রুমে 4 জন করে। তা আমি যে রুমে থাকতাম সেই রুমে ছিল সালাম ভাই। আমি আসার পরে 81 প্রথমেই সালাম ভাই তখন খুবই নামি খেলোয়াড়, তখন তো তাদের প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি তো তখন সবে শিক্ষানবিশ। তো সালাম ভাই রুমে, সালাম ভাই বললো তুমি আমার সঙ্গে থাকো। এই সালাম ভাই রুমে আমি একসঙ্গে সালাম ভাই রুম পার্টনার হওয়ার সৌভাগ্য হলো। তৎকালীন একজন স্টারের সঙ্গে আপনার সময় কাটানো। পাশের রুমে থাকতেন বাদল, সদ্য প্রয়াত বাদল রায়, যিনি মারা গেছেন, আমার পাশের রুমে থাকতেন। ক্লাবের মধ্যে আমরা বেশিরভাগ প্লেয়াররা থাকতাম, বাইরে তেমন প্লেয়াররা যারা থাকতো খুব কম ছিল আর কি, ঢাকার 2-1 ছাড়া। তা আমরা যখন প্র্যাকটিস করতাম মানে প্র্যাকটিসটাও ছিল আমাদের খুব কম্পিটিটিভ প্র্যাকটিস এবং অত্যন্ত মানে কষ্টদায়ক প্র্যাকটিস হতো তখন। সদ্য টিপু ভাই ইংল্যান্ড থেকে কিছু কোচিং করে আসার পর আমরা হার্ড ট্রেনিং করতে প্র্যাকটিস করতে করতে আর প্রতিভা কখনো চাপা থাকে না আমার মনে হয়। আর আমিও কষ্ট করছি, যখনই যেভাবে আমাদের ওস্তাদরা বলেছেন সেটাকে অনুসরণ করে খেলায় মনোনিবেশ করতাম। আর তখন ফুটবল বাদে অন্য কোনো চিন্তা আমার মাথায় ছিল না। প্র্যাকটিস করে এসে ফুটবল, ঘুমের মধ্যেও ফুটবল, স্বপ্ন দেখতাম। আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিল এবং আমারও স্বপ্ন ছিল যে আমি একটা নামি দামি বড় প্লেয়ার হব আর কি। তো এই খেলার থেকেই আর কি আস্তে আস্তে 81 গেল, 82 খেললাম, 83-তে ঢাকা আভনির সঙ্গে গোল করার পর থেকে ফেডারেশন কাপের ফাইনালে প্রথম গোলটা আমি সালাম ভাইরে দিয়ে করালাম, দ্বিতীয় গোলটা আমি নিচে করলাম। এই যে আভনির এগেইনস্টে গোল করার থেকে আমার সারা বাংলাদেশের পরিচিতিটা খুব বেশি ব্যাপক হয়ে গেল। আর তখনকার দিনে মোহামেডান আপনি ম্যাচ মানেই তো আর কি একটা একদম মানে মল্লযুদ্ধ, এটা আকর্ষণ ছিল, আকর্ষণটা অনেক। তারপরে আপনি জাতীয় দলের গল্পটা একটু শুনি আপনার কাছ থেকে সংক্ষেপে। এই খেলতে 81-এর পর 82-তেও আমি খেললাম। আমাদের 81-এ বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। 82-তে ফার্স্ট লিগে অনেক ম্যাচ খেলছিলাম, আমার মনে হয় 2টা না 3টা গোলও করেছিলাম আমি, এবং আমার অবদান ছিল। সুপার লিগে আমাকে আর টিপু ভাই খেলায়নি। তারপর ওই যে তৎকালীন সময়ে বাংলাদেশে প্রেসিডেন্ট কাপ গোল্ড কাপ ফুটবল হতো লাল দল এবং সবুজ দল নাম দিয়ে। তা লাল দল এবং সবুজ দলের 2টা দল করে খেলা হতো। 2 দলের খেলার মধ্যে আমি প্রথমে 82-তে এই বাংলাদেশ দলের ডাক পাই, এই আমার শুরু। এরপর থেকে আমি যতদিন ফুটবল খেলছি 85 পর্যন্ত নিয়মিত জাতীয় দলের মানে খেলোয়াড় ছিলাম। 85-এ আমার দুর্ঘটনার কারণে আমার ফুটবল মাঠে একটা ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওয়ারির সঙ্গে একটা খেলায়। সেখানে আমি আহত হই। আহত হওয়ার পরে খেলার মাঠে ওইখান থেকে আমার 1 বছর আবার খেলা মাঠে সরে যায় এবং ওখান থেকে আমার ক্যারিয়ারটা মানে 22-23 বছর বয়সে গিয়ে একটা পায়ের মধ্যে আঘাত আসলো। পরবর্তীতে আসলে ওইভাবে আমি আর ফিরে আসতে পারিনি। তারপর আমি খেলায় ফিরে আসি, 87 আবার মোহামেডানের খেলি এবং 87-এ আমি জাতীয় দলে আবার খেলি। এই মাঝখানে 2-3 বছরের একটা মাঝখানে এই যে কামব্যাক করে জাতীয় দলে খেলছিলাম। আচ্ছা, 87 জাতীয় দলের খেলাটা ছিল আমার জন্য একটা জীবনে বড় পাওয়া। ওই জাতীয় দলের কোচ ছিলেন বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন ভাই। তৎকালীন সময় মনে আছে আমি কামব্যাক ম্যাচটা করছিলাম 87-এ দর্শকবিহীন স্টেডিয়ামে, আর্মি স্টেডিয়ামে একটা খেলা হয়েছিল। সেই খেলায় আমার খেলার সুযোগ হয়েছিল। ওই হেজাজি কোচ ছিলেন, তো উনি যখন ছিলেন না, একটা মাঝখানে একটা গ্যাপ পড়ে যাওয়ার পর হঠাৎ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক কাহিনী আছে, যাকে ওই সব জায়গায় যাবো না। ওই 87 ম্যাচে আহ্বানির কোচ ছিলেন সালাউদ্দিন ভাই, আর আমি তখন মোহামেডান খেলছিলাম। মোহামেডানের ওই তৎকালীন সময় অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন কায়কোদ ভাই। যাক ওই খেলা আমি খেললাম, খেলে আমি অত্যন্ত ভালো পারফরমেন্স করাতে সালাউদ্দিন ভাই আমাকে যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন জাতীয় দলের তখন 65 জন খেলোয়াড়কে ডাকলে আমাকে ডাকছিলেন, দেখে আবার নতুনভাবে ট্রায়াল দিয়ে ওই ট্রায়ালে আমি আবার জাতীয় দলে চান্স পাই এবং তখন আমরা আবুধাবিতে এশিয়ান কোয়ালিফাইং কাপ খেলার জন্য যাই। ওইটাই আমার জাতীয় দলের শেষ খেলা। যশোর, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে আমরা পরবর্তী সংবাদগুলো দেখে আসি। পিছিয়ে গিয়েও এফএ কাপের 5ম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। 4র্থ রাউন্ডে চেলটনহ্যামকে 3-1 গোলের ব্যবধানে হারায় ইংলিশ জায়ান্টরা। ম্যাচে
ফেভারিট হয়েও এদিন শুরু থেকে নামের প্রতি সুবিচার করতে পারেনি ম্যান সিটি। বলের নিয়ন্ত্রণ প্রায় 60% নিজেদের দখলে রেখেও প্রথমার্ধে কোনো গোলের মুখ দেখেনি তারা। বিরতির পর অবশ্য ম্যাচে গোলের দেখা পায়, তবে সে গোল ম্যানচেস্টার সিটির নয়, আসে চেলটনহ্যামের হয়ে। 59 মিনিটে আলফাইমে লিড আনেন স্বাগতিকদের হয়ে। 81 মিনিটে ফোর্ডেনের গোলের সমতায় ফেরে সিটিজেনরা। এর ঠিক 3 মিনিট পরেই ম্যান সিটির হয়ে গ্যাব্রিয়েল জেসুস ব্যবধান করেন 2-1। ম্যাচের যোগ করা সময়ে ফেরান তোরেস প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির জয়। আর তাতেই এফএ কাপের 5ম রাউন্ডের টিকিট নিশ্চিত করল পেপ গার্দিওলার শিষ্যরা। দর্শক, এবার কথা বলবো আমাদের স্পেশাল গেস্টের সঙ্গে। জসি ভাই, আমি যতটুকু জানতে পেরেছি আপনি দীর্ঘদিন যাবত টেকনিক্যাল অ্যাডভাইজার, আপনি তো আজীবন মেম্বার আছেন মোহামেডানের, বা টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। বাট গেল 3-4টা কাপে মানে ঢাকার একটা মোস্ট ঐতিহ্যবাহী, এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার পার্সোনাল, আমি ছোটবেলা থেকে মোহামেডান করি এবং আমার ফ্যামিলি সবাই মোহামেডান। তো মোহামেডানের ফুটবল দলের আসলে পারফরমেন্সের দিক থেকে মানে বিশেষজ্ঞরা বলছেন, এবং ওদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে ডে বাই ডে ডাউনের দিকে, এবং আসলে ওই রকম আশানুরূপ পারফরমেন্স এই যে লাস্ট গেল আপনার ফেডারেশন কাপ, বঙ্গবন্ধু, তার আগেটা কাপগুলোতে আসলে কেমন জানি মনে হচ্ছে যে মানে, এবং আবনের সঙ্গে লাস্ট যে খেলাটা গেল মানে কেমন জানি একটু ডাউন মনে হচ্ছে, বা ওই রকম জোশটা আগের মতো নাই। কেন আসলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয়, যদি আমাদেরকে একটু বলেন। ব্যাপারটা হচ্ছে ফুটবল যখন খেলে হাইস্ট পর্যায়ে খেলতে গেলে একটা ভালো মানের দল গঠন করতে হয়। মোহামেডান একটা ঐতিহ্যবাহী দল ছিল। আমরা যখন খেলতাম বা মোহামেডান যখন চ্যাম্পিয়ন হতো, যে চ্যাম্পিয়নশিপের সময় মোহামেডান যখন জাতীয় দল মানে ফুটবল দল গঠন করতেন, তখন বাংলাদেশের সেরা সেরা খেলোয়াড়জন মোহামেডান আবরণীতেই থাকতো। এবং মোহামেডানের মতন টিমে দেখা গেছে যে আমরা যখন খেলছি এমন দেখা গেছে জাতীয় দল নিয়মিত খেলোয়াড়রা বেঞ্চে বসে আছে। এখন যেটা হচ্ছে বসুন্ধরা কিংসের ব্যাপারে, তা টিম দল মানে দল বদলের সময় যে দলগুলো ভালো দল গঠন করে সেই দলের তালিকায় নতুনদের মধ্যে বেশ ভালো, সেই দলের মধ্যে এখন যদি নাম দিতে হয় তাহলে সেখানে মোহামেডানের নাম কখনোই আসবে না, কারণ মোহামেডান এখন ভালো দল গঠন করার মতন পর্যায়ে নেই কেন একটা সাংগঠনিক পর্যায়ে যে ধরনের আর্থিক সক্ষমতার দরকার। আমি যেহেতু মোহামেডান ক্লাবের সঙ্গে আমি পার্মানেন্ট একটা মেম্বার, আমি জানি এখানে সম্পৃক্ত আছে আমি অনেকদিন ধরে, যে ধরনের আর্থিক সচ্ছলতা দরকার সেই ধরনের আর্থিক সচ্ছলতা এখন মোহামেডান নাই, যার জন্য মোহামেডান কোনো ভালো দল গঠন করতে পারে না। কোনো মতে জোড়াজালি দিয়ে যে দল গঠন করছে এইটাকে নিয়ে এইটাকে নিয়ে যে ধরনের রেজাল্ট করছে, এটাকে আমার মনে হয় যে এখন যে ধরনের দল আছে সেই ধরনের দল নিয়ে যে রেজাল্ট করছে এটা স্যাটিসফ্যাক্টরি বলতে হবে। তাতে আপনার স্যাটিসফ্যাক্টরি, এটাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ এই দল নিয়ে এর সাথে ভালো রেজাল্ট করা খুব কঠিন ব্যাপার। কারণ আপনি আন করা প্লেয়ার দিয়ে খুব মানে কোয়ালিটি মানে গুণগত মান সম্পূর্ণ উচ্চ মানের খেলোয়াড়দের সঙ্গে আপনি তো ধরেন ক্লাস 5 পাস দিয়ে তো ক্লাস 10-এর ছাত্রের সঙ্গে তো আর আপনি ম্যাট্রিক পরীক্ষায় কম্পিটিশন দিতে পারবেন না, সম্ভব নয় কখনোই। এসবে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। স্প্যানিশ লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে আলাভেসের বিপক্ষে 4-1 ব্যবধানে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে 19 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। বিস্তারিত জানাচ্ছেন আকি সিদ্দিকী। মেন্ডিজ রোতজা স্টেডিয়ামে ম্যাচের 15 মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমেরো হেডের মাধ্যমে প্রথম গোল পায় মাদ্রিদ। এরপর ম্যাচের 41 মিনিটের মাথায় এইডেন হ্যাজার্ডের ব্যাক হিলে লম্বা শটে ব্যবধান বাড়ান ফ্রেঞ্চ স্ট্রাইকার বেনজামা। যোগ করার সময়ে মধ্য মাঠ থেকে ক্রুসের বাড়ানো বল পেয়ে গোল তুলে নেন বেলজিয়াম ফরওয়ার্ড হ্যাজার্ড। এতে প্রথমার্ধে 3-0-তে এগিয়ে বিরতিতে যায় লস বাসকোসরা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ব্যবধানে কমানোর চেষ্টা চালাতে থাকে আলাভেস। 59 মিনিটে লুকা প্যারেজের ফ্রি কিক থেকে হেডের মাধ্যমে গোল তুলে নেন দলটির জার্মান স্ট্রাইকার জোসেলু। 70তম মিনিটে আবারও লম্বা পাসের পর আক্রমণ রিয়াল মাদ্রিদের। লুকা মদ্রিচের বাড়ানো বল পেয়ে এগিয়ে গিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ তুলে নেন বেনজামা। শেষ দিকে আর গোল না হারায় 4-1 জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। আখি সিদ্দিকী, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। জোশী ভাই, আমরা আপনার কাছে জানতে চাইবো এবার আন্তর্জাতিক ফুটবল নিয়ে। মানে আমি পার্সোনালি বলতে চাই যে আসলে
ফুটবলের যে গণজোয়ারটা ছিল ডে বাই ডে স্থিমিত হয়েছে, আমাদের ক্রিকেট কিন্তু তুলনামূলকভাবে অনেক আগায় গেছে। তো আপনি দীর্ঘদিন নিজে খেলার সঙ্গে জড়িত, প্লাস আপনি একটা বাংলাদেশের ব্র্যান্ড দলের সঙ্গে জড়িত, প্লাস আপনি টেকনিক্যাল কোচ হিসেবে কাজ করছেন, প্লাস কোচিংয়ের সঙ্গে আছেন। তো আন্তর্জাতিক ফুটবল আসলে পিছিয়ে থাকার স্পেসিফিক কারণগুলো আপনার এই অভিজ্ঞতার সাথে কি মনে হয় যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? কেন আসলে বাংলাদেশ ফুটবল মানে আন্তর্জাতিক অঙ্গনে এত মানে খারাপ অবস্থায় রয়েছে? ফুটবলের সঙ্গে ক্রিকেটের তুলনা করে লাভ নেই। ফুটবল হচ্ছে একটা গ্লোবাল গেম, আর ক্রিকেট হচ্ছে একটা মানে অল্প কিছু দেশের খেলা। অল্প কিছু দেশের খেলা। ফুটবলের সঙ্গে মানে খেলার স্পোর্টস হিসেবে ধরতে গেলে ফুটবল একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলা বলা চলে আর কি। এটার সঙ্গে ক্রিকেট কোনো তুলনাই হয় না। আর ফুটবলের আন্তর্জাতিক মান বলতে গেলে, ফুটবলে আপনি জানেন আন্তর্জাতিক মানের যে ধরনের খেলাধুলা হয় ফুটবলে, এইগুলো নিয়ে আমাদের এখন চিন্তা করার মানে বোকামি। আমাদের এখন সাফে কি করে ভালো খেলতে হবে, কি করলে ভালো করা যায় সেই চিন্তা করতে হবে। সত্যিকার অর্থে কি সমস্যাগুলো জানতে চাই। সমস্যা অনেক আছে, যেমন আমাদের ক্রিকেটের সঙ্গে এখানে আমি তুলনা করতে পারি যে ক্রিকেট আমরা এখন ভালো করছি কেন। আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের লোকই ক্রিকেটটাকে নিয়ে নাড়াচাড়া করছে, বিদেশ থেকে কাউকে আনে না। কোচ আসতে পারে, টেকনিক্যাল সাইডের ব্যাপারগুলোর জন্য বিদেশের লোক আসে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে যখনই ক্রিকেটের কর্মকর্তারা কাজ করছেন, তারা একটা মানে মানে পরিকল্পনা নিয়ে, একটা লক্ষ্য নিয়ে তারপরে কাজ করছেন, এবং তাদের যে অবকাঠামোগত উন্নয়ন দরকার সেটাই। ক্রিকেট কীভাবে উন্নত হয়, একেবারে আইসিসির একটা প্ল্যান তো আছে, সেই প্ল্যানটাকে তারা ফলো করে একেবারে এজ গ্রুপ থেকে করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত তাদের একটা নিয়মের মাধ্যমে তারা ক্রিকেটটাকে পরিচালনা করছে। আর ওখানে ওই অল্প দেশ খেলে, যার ফলে সুবিধা আছে যে তাড়াতাড়ি করে ওখানে সাফল্য অর্জন করা যায় আর কি। আর এটার জন্য আমাদের দেশের সমস্ত সুযোগ সুবিধা যা দরকার ক্রিকেটের মানে বোর্ডগুলো সেটা দেওয়ার চেষ্টা করে থাকে। আপনি বলতেছেন গভর্নমেন্ট ক্রিকেটের দিকে বেশি নজর দিচ্ছে, ব্যাপারটা সেটা বলা চলে। এবং ক্রিকেটের আপনার যারা আপনার কর্মকর্তা আছেন তারাও খুব আন্তরিক তাদের ওই মানে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু জনপ্রিয়তার কথা বললে যেমন জাতীয় পর্যায়ে যখন ক্রিকেট খেলা হয়, তখন দেখা যাচ্ছে যে এই করোনার আগের কথা যদি আমি বলি, যে আপনি দেখবেন যে জাতীয় দল যখন খেলে তখন হয়তো আমাদের মাঠে দর্শক যায়, কিন্তু লিগের খেলার কথা যদি ধরেন, যেন মোহামেডান, আবাহনী বা আদার্স যখন ক্রিকেটের ডোমেস্টিক যখন গেম হয় আর কি, তখন দেখবেন যে আপনি মাঠের দর্শক খুঁজে পাওয়া যায় না। জনপ্রিয়তা পড়লেই আন্তর্জাতিক ম্যাচে মোহামেডান ক্রিকেটের একটা জনপ্রিয়তা আছে। কিন্তু আমি যখন দেখছি যে মোহামেডান, আবাহনী বা ব্রাদার্স বা শেখ জামাল এরা যখন কোনো মাঠে গিয়ে খেলে, ফতুল্লায় গিয়ে খেলে বা বিকেএসপিতে খেলে বা কুমিল্লায় খেলা হয়েছে, এই সময় কিন্তু যে জনপ্রিয়তা ক্রিকেটের বলছেন ওটা আন্তর্জাতিক জনপ্রিয়তা জানেন। আমি বলতে চাচ্ছিলাম যে ফুটবলটা আসলে পিছিয়ে থাকার কারণগুলো কি কি? ফুটবল পিছিয়ে থাকার কারণ আপনাকে একটা জিনিস মানতে হবে, যে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তার জন্য মডার্ন এবং আবাহনীর সাফল্যের একটা ধারাবাহিকতা থাকার কারণে একটা জনপ্রিয় ছিল। বাংলাদেশের যেমন ফুটবল জনপ্রিয়, বাংলাদেশের মহডার্ন এবং আবাহনী ততটা জনপ্রিয় ছিল। আমরা জানি মহডার্ন আবাহনী যখন সাফল্যের ধারা থেকে পিছিয়ে গেল, বা বিশেষ করে যখন এই ফুটবল খেলাটা যখন ভাইদের মধ্যে চলে গেল, পরিবারগত হয়ে গেছে বলা যায়, বা এখন কিছুটা আবার বের হয়ে চলে যাচ্ছে আর কি আপনার যে বড় বড় কর্পোরেট হাউসদের হাতে, তখন ওই দর্শক আরেকটা গ্রুপ যারা দেখছে যে চ্যাম্পিয়ন তো বারবার এক জায়গাতে আসছে, যার ফলে তাদের এইদিকে আকর্ষণটা কমে গেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক খেলায় আপনি আমাকে বলছেন যে কেন মোহামেডান এই বাংলাদেশের ফুটবল পিছিয়ে আছে। পিছিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের ফুটবলকে শুরুর থেকে আরম্ভ করে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গেলে যে ধরনের পরিকল্পনা করা দরকার, একটা ব্যাপক ব্যাপার আছে। ফুটবল মানে খেলতে গেলে আমি যদি এখন 16 বছর বয়সে গিয়ে ফুটবল খেলি, আমি কিন্তু ওই আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে পারবো না। আন্তর্জাতিক মানের ফুটবলের গুণগত মান বাড়াতে গেলে আপনাকে নিয়মের মধ্যে থেকে পরিকল্পনার মাধ্যমে সঠিক পদ্ধতিতে যেতে হবে। যেটা আপনার ফুটবল বিশ্বের যারা উন্নত দেশ তারা কীভাবে ফুটবল খেলে, কীভাবে ফুটবলটাকে তারা আগিয়ে নিয়ে যাচ্ছে, এটার নিদর্শন কিন্তু ভুরি ভুরি আছে। তারা কিন্তু এজ গ্রুপ এখন তারা 4 বছর থেকে শুরু করছে, তাদের ওখানে মানে বিভিন্ন রকমের 8-10 বছরের স্টার হয়ে যায় রীতিমতো আর কি। 10-12 বছরের বয়সে তারা এখন টেকনিক্যাল সাইডটা তাদের আর কি সমস্ত ধরনের হয়ে যায়, পরে গিয়ে আস্তে আস্তে তারা ফিজিক্যালে যায়, তারপরে টেকনিক্যালে যায়। তা আপনার ওখানকার যে ধারাবাহিক যে পদ্ধতিতে ফুটবল উন্নত করতে হয় একাডেমিক সিস্টেমে, সেইটা আছে এজ গ্রুপ ট্রেনিংয়ের মাধ্যমে, সঠিক একটা শিক্ষার মাধ্যমে তারা ফুটবলটাকে ডেভেলপ করছে। আর আমাদের এখানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনোই কোনো ফেডারেশনের কর্মকর্তারা এই ধরনের একটা উদ্যোগ নেয়নি, বা একটা অবকাঠামো তৈরি করা যে ঠিক আছে আমি আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম 1 তলার বা ভিত দিলাম, তারপর আরেকজন এসে 1 তলা ধরবে, তারপর 2 তলা,
এইভাবে যদি আস্তে আস্তে আগাইতাম তাহলে হয়তো সামনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এখনো পর্যন্ত আমাদের ফুটবল যে পর্যায়ে আছে আমরা সাপেই পিছাচ্ছি, ভবিষ্যতে আরও বাজে অবস্থায় চলে যাব। এখনো পর্যন্ত যেভাবে ফুটবল চলছে বাংলাদেশের উন্নতি হওয়ার কোনো লক্ষ্য নেই, ভবিষ্যতেও আমরা ইস করবো, খালি হাঁটছি। জসিম ভাই, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা খবর। তারপর আমরা আপনার কাছে ফিরে আসছি জসিম, আপনার পরবর্তী সংবাদগুলো একটু দেখে আসছি। চলতি মৌসুমে সিরিয়া লিগে এসি মিলানের অপরাজয় থাকার দৌড় প্রথম থামায় জুভেন্টাস। এবার আটালান্টার বিপক্ষে 3-0 গোলে হারল মিলান। তুরিনের বুড়িদের বিপক্ষে ঘরের মাঠ সান সিরোতে হারলেও অবশ্য ফের জয় ফেরে স্টেফানো পিওলের শিষ্যরা। সুরে আফরিন ঐশীর আরও একটি রিপোর্ট। জুভেন্টাসের সাবেক ফরওয়ার্ড মারিও মানজুকিচকেও দলে নেয় মিলান। আক্রমণ ভাগে দুই অভিজ্ঞ স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচের সঙ্গে ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড, এই জুটি যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং প্রতিপক্ষের জন্য তারা যে কত ভয়ের কারণ হতে যাচ্ছে তা স্বভাবসুলভ ভঙ্গিতে জানিয়েছিলেন ইব্রা। কিন্তু হলো উল্টোটা। একাদশের শুরু থেকে ছিলেন 39 বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে মিলানের জার্সিতে অভিষেক হলো 34 বছর বয়সী মানজুকিচের, কিন্তু তাতেও বড় হার এড়াতে পারল না রোজেনিরিরা। কিন্তু হলো উল্টোটা। একাদশের শুরু থেকে ছিলেন 39 বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে মিলানের জার্সিতে অভিষেক হলো 34 বছর বয়সী মানজুকিচের, কিন্তু তাতেও বড় হার এড়াতে পারল না রোজেনিরিরা। গোসেনের কর্নার কিক থেকে আটলান্টার 26তম মিনিটে এগিয়ে দেন ক্রিস্টিয়ান রোমেরো। বিরতির পর দ্বিতীয় গোল হজম করে বসে মিলান। পেনাল্টি থেকে আটলান্টার ব্যবধান দ্বিগুণ করেন জোসেফ ইলিচিচ। মানজুকিচ যখন মাঠে নামলেন ততক্ষণে 2-0 গোলে পিছিয়ে মিলান। তৃতীয় গোলটি এসেছে রোমেরোর পাসে জাপাতার পা থেকে, আর এতেই ঘরের মাঠে 3-0 গোলে হেরে বিদায় নিতে হয় মিলানকে। হারলেও অবশ্য 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে মিলান। পয়েন্টে তাদেরকে ধরে ফেলার সুযোগ ছিল নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের, কিন্তু উদিনেসের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করেছে নেরাজ্জুরিরা। সমান ম্যাচে মিলানের চেয়ে 2 পয়েন্ট কম নিয়ে দুয়ে থাকতে হচ্ছে ইন্টারকে। সুরে আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। দর্শক, কথা বলবো আমাদের স্পেশাল গেস্টের সঙ্গে। জসি ভাই, আপনার কাছে এতক্ষণ সমস্যাগুলো শুনছিলাম, এবার জানতে চাই যে আসলে সলিউশন কিভাবে সম্ভব আপনার অভিজ্ঞ দৃষ্টি থেকে। আমি তো সলিউশন দেবে না, না, আমি বাংলাদেশ বলছি, আপনি সরকারের দিতে একটা পারবেন না, ক্রীড়ানীতি থাকতে হবে, একটা আপনার- দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এখন এটা যেহেতু একটা উইংস হয়ে গেছে ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন চিন্তা করতে হবে যে আমরা এখন থেকে জিরো, আমরা এখন কিন্তু জিরো পর্যায়ে আছি। যে যতই বক্তৃতা দিক, যে যতই মানে অনেক কিছু বলুক, আমি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকি। এটা নিয়ে আমি কিছুদিন পড়াশোনা করছি, গবেষণা করছি। ইন্টারন্যাশনাল ফুটবলের সঙ্গেও আমিও এখনও খেলা দেখি, তাদেরও কীভাবে ফুটবলের উন্নয়ন হয় এগুলো জানি। এখন এগুলো অনেক অনেক ব্যয়বহুল ব্যাপার। তারপরও আমাদের দেশকে সাপের পর্যায়ে নিতে গেলেও আমাদের এখনও জিরো থেকে শুরু করতে হবে। এখন আমরা যে পর্যায়ে আসি, আমরা হয়তো একটা দুটো ম্যাচ ভালো খেলতে পারি, একটা ম্যাচ ড্র করবো, আর নাহলে হারবো। একদম প্রতিটা ম্যাচ যে আমরা ভালো পারফর্ম করে এই সাপের মধ্যে ইন্টারন্যাশনালে অন্যান্য যে হয়তো বা শ্রীলঙ্কার সঙ্গে একটু ভালো করতে পারবো, কিন্তু নেপালের সঙ্গে দেখা যাবে যে আমরা হারছি বেশিরভাগ। পাকিস্তান, আফগানিস্তান এদের সঙ্গে লাস্ট ম্যাচে, লাস্ট একটা ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা ইয়েতে কাতারে যেটা গেল, ওগুলো চিন্তা করা যাবে। কাতার তো আমাদের থেকে অনেক উপর। আমি বলছি সাপের কথা বলি, আমরা আবার যদি সাপে চ্যাম্পিয়ন হতে চাই পদক্ষেপ, তাহলে আমাদেরকে এখন 10 ইয়ার্স প্ল্যান করতে হবে, 5 ইয়ার্স না, 10 ইয়ার্স প্ল্যান করলে তখন আমরা গিয়ে সাপে একটা ভালো মানের ফুটবলার হতে হবে। সেই প্ল্যানটা করতে গেলে আপনাকে দায়িত্ব দেওয়া হয়। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমাকে অবশ্যই আমাকে ফিফার আন্ডারে বা এফসির আন্ডারে অলওয়েজ লেটেস্ট কোচিং ইনফরমেশনগুলো দিয়ে আমাদের কোচদেরকে আপগ্রেড রাখতে হবে। তারপরে আমার অবকাঠামো একটা তৈরি করতে হবে যে আমি এজ গ্রুপ ছেলেদের ট্রেনিং করাবো। আমার এখানে যে ছেলেপুলেদের ট্রেনিং করাবো, এই এজ গ্রুপ ট্রেনিংটা বিদেশে উন্নত বিশ্বে তারা কীভাবে করাচ্ছে সেটা আমাকে ইনফরমেশন নিতে হবে। এজ গ্রুপ ট্রেনিং থেকে শুরু করে তারা কীভাবে এখন খেলা শুরু করছে। বয়সভিত্তিক ফুটবল, বয়সভিত্তিক ফুটবল থেকে সঠিক শিক্ষার মাধ্যমে একটা বেস তৈরি করতে হবে। এই বয়সভিত্তিক ফুটবলে যদি আপনি শক্ত হাতে না ধরেন, তাহলে এই যে আপনি আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 15 এইগুলো ধরে ফুটবলের উন্নতি করা যাবে না। একদম ছোটবেলা থেকে শুরু করে একাডেমিক সিস্টেম এখন ফুটবলটাকে আনতে হবে। আগের মতন সেই নেই পাড়া মহল্লায় খেললাম আর ফুটবলার হয়ে গেলাম, সেই দিন চলে গেছে। এখন আপনাকে একাডেমিক সিস্টেমে ফুটবলার আনতে হবে। আপনি দেখেন বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করছে কেন, তারা কিন্তু বয়সভিত্তিক ক্রিকেট খেলাটাকে চালু রাখছে। আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যে বয়সভিত্তিক তাদের কোচ নিয়োগ করা আছে, তারা ওখান থেকে নিয়মিত স্কুল ভিত্তিক বলেন কি এই খেলাটাকে তারা এইভাবে, আমি পাশাপাশি এই জন্য তুলনা করছি, তারা একটা সিস্টেমের মধ্যে আছে, একটা মানে প্রসেসে আছে এবং কন্টিনিউশন আছে সেটা। আর আমাদের এখানে আজ পর্যন্ত তো বললাম স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত
এই যে একেবারে পার্মানেন্টলি বয়স ভিত্তিক শুরু করে একেবারে যেটা মানে প্রেজেন্টলি আমার কিছু হওয়ার দরকার নেই, আমি একটা লং টার্ম প্ল্যান করি না কেন? After 10 years আমাকে leadership ঠিক আছে, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম প্ল্যান করি না কেন? কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি 10 ইয়ার্স পরে গিয়ে এই সাপের মধ্যে আমি ডমিনেট করব, আমি সাপের মধ্যে একদম বেস্ট টিম হবো। সেটার জন্য এখন থেকে 10 ইয়ার্স একটা প্ল্যান করতে হবে। তা নাহলে আমরা ফুটবল যেখানে আছি আমাদের থেকে পার্শ্ববর্তী দেশগুলো আরো আগে চলে যাবে, আমরা আরো আস্তে পিছাতে থাকবো। খুবই দুঃসংবাদ জসিম ভাই, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে একটু পরবর্তী খেলাগুলো দেখে আসি। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ। ওয়ানডে সিরিজের শেষ এবং প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় দুই দল এবং ম্যাচ অফিসিয়ালদের হোটেলে নিয়ে যাওয়া হয়। সিরিজের তৃতীয় ওয়ানডে সামনে রেখে রোববার ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু দলের খেলোয়াড়রা অনুশীলন করেছে। সোমবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী 3 ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দর্শক, কথা বলবো আমাদের গেস্ট জসি ভাইয়ের সঙ্গে। জসি ভাই, আমরা জানতে চাইবো যে একটা টেকনিক্যাল প্রশ্ন এবার হচ্ছে, আপনার পছন্দের আন্তর্জাতিক দল, যেহেতু সামনেই ফুটবল বিশ্বকাপ আসতেছে, আপনার প্রিয় দল কোনটি? এটি আসলে আমার নিজের আগ্রহ থেকে জানতে চাওয়া। আর্জেন্টিনা অথবা লাইক ব্রাজিল না, অথবা পর্তুগাল? 80-র দশকে একসময় আমি প্রথমের দিকে 80-র দশকে আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। 82-তে যখন তাদের ওই যে মানে মানে অতি উৎসাহী হয়ে আক্রমণ করার পরে ইটালির সঙ্গে হারার পরে ফ্রান্সের সঙ্গে হারার পর তখন থেকে আমি পরিকল্পনা করছি যার ব্রাজিলের সমর্থন করবো না, কারণ খুব কষ্ট পেতাম। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি ম্যারাডোনার ভক্ত হয়ে আর্জেন্টিনার সমর্থন করছি। কিন্তু আমি মানে মাঝে মধ্যে দল পরিবর্তন করি, আমি ফিক্স থাকি না, খেলা আমাকে টানে। একটা সময় আমাকে স্প্যানিশ ফুটবল, স্প্যানিশ ফুটবল আমাকে খুব মানে মোহিত করছিল। যেবার স্পেন চ্যাম্পিয়ন হলো, স্পেন আমাকে খুব আকৃষ্ট করছিল। এর আগে একবার জার্মানের পাওয়ার ফুটবলও খুব ভালো লাগছিল। হ্যাঁ, তার লাস্ট টুর্নামেন্টে আমি ফ্রান্সের খেলা উপভোগ করছি। তারপর আমি স্পেনকে বেশি সমর্থন করেছিলাম অনেক দিন ধরে, কিন্তু লাস্ট ডেতে আমার ফ্রান্সের খেলাও ভালো লাগছিল, ফ্রান্সের ফুটবলও কিছুদিন ধরে ভালো লাগছে। তারপর আমি মূলত বলতে পারেন যে আমি স্প্যানিশ ফুটবলের সমর্থক। যেসব আমরা আপনার কাছে একটা ফুটবল নিয়ে একটা টেকনিক্যাল প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমাদের দেশের ফুটবলে মেয়েরা অনেক এগিয়ে গেছে, এটা মানে আমরা নানা রকম ভাবেই দেখতে পেয়েছি, বা হচ্ছে বলা বিশেষজ্ঞরা এটাই বলছেন। এটার কারণটা কি আসলে? আমি আপনার এই মানে মেয়েরা এগিয়ে গেছে বলতে আপনি কোন পর্যায়ে এগিয়ে গেছে, আন্তর্জাতিকভাবে নাকি? মানে আমরা যে নরমাল রিপোর্টগুলো আমরা যা দেখি, রিপোর্টে আপনার কি রিপোর্টের মানে কি, মানে রেকর্ডে কি ধরনের আন্তর্জাতিক ফুটবলে তো আসলে আলটিমেটলি ফুটবলই তো আমরা পিছিয়ে আছি। না, কি ধরনের সফলতা আপনি বলতে চাচ্ছেন? মেয়েরা লোকালিও বলা উচিত, প্লাস হচ্ছে আমাদের মানে যেগুলো হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে ঘরোয়া যে টুর্নামেন্ট গুলো হয়, মানে এই ব্যাপারটা মানে ছেলেদের চেয়ে নাকি মেয়েরা এগিয়ে, এটা অনেক বিশেষজ্ঞরাই বলছেন। এইটার ব্যাপারে আপনারা আসলে জানি না বিশেষজ্ঞরা কিসের করে ভিত্তিতে করে বলছেন। আমাদের বাংলাদেশের কিন্তু ছেলেরা অনেকদিন ধরে ফুটবল খেলছে। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের এই যে উইংসগুলো আছে, এর মধ্যে বাংলাদেশ লিগ কমিটি বলে একটা কমিটি আছে, যাদের এই আমার দেখা মতে বিগত অনেক দিন ধরে এই যে প্রফেশনাল ফুটবল লিগটা তারা চালু রাখছেন সর্বোচ্চ পর্যায়ে। আর মেয়েদের এখানে সফলতা বলতে বাংলাদেশ মহিলা ফুটবল দলের যে উইংসটা আছে, এখানে মহিলা বিভাগটাই কন্টিনিউ, মানে এরা এজ গ্রুপ একটা পর্যায়ে ধরে 13, 14, 15 এখানে আছে। এখানে আমাদের লোকাল কোচ আছে ছোটন, এবং তার সঙ্গে আর কি আমাদের স্পোর্টস ডাইরেক্টর আছেন পল, ওনারা সহযোগী করে। এই আমাদের ফুটবলের মহিলা উইংসের যিনি আছেন আমাদের, ওনারও মানে এটার নেতৃত্বে এইটা চলছে। এদের 12 মাস মানে এরা এখানে প্র্যাকটিসে থাকে, ছেলেরা থাকে না। না, আমি বলছি যেটা বুঝাতে চাচ্ছি, যার ফলে এখানে মুষ্টিমেয় কিছু মানে মেয়ে রেগুলার প্র্যাকটিস করার কারণে একটা টিম তৈরি হয়, যার ফলে এই যারা এখানে ফুটবল ফেডারেশনের প্র্যাকটিস করছে এদের খেলার মানটা বাড়ছে, একটা পর্যায়ে পর্যন্ত যাচ্ছে। কিন্তু এটা যদি আপনি আবার আন্তর্জাতিক মানে ধরেন, তাহলে আপনি যদি বলেন যে আন্তর্জাতিক মানে ধরলে আমরা এশিয়ান মানে ধরতে যাবো, আপনি কি চায়নার সঙ্গে, কোরিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে কি আমাদের মেয়েরা পারবে? সাপে আপনার ইন্ডিয়ার সঙ্গে যদি খেলতে যাই, আমরা এজ গ্রুপে হয়তো ভালো করতে পারবো, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাচে গেলে আমরা ইন্ডিয়ার সঙ্গেও পারবো না। আর সাপে মেয়েদের ফুটবল আমার মনে হয় না যে অন্যান্য দেশ তেমনভাবে চর্চা করে। আপনি যেখানে যে পাকিস্তান বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, এই জন্য এইটাকে যে আপনি সাফল্যের মাপকাঠিতে আনতে পারবেন না। জসিম ভাই, আসলে অনেকগুলো খারাপ সংবাদ শুনলাম ফুটবল নিয়ে, আসলে এগোনোর কোনো রাস্তা আমরা দেখছি না। জসিম ভাই, আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদের খারাপ সংবাদ না,
আমরা যদি নতুনভাবে শুরু করি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ পারবো না কেন এই জন্য পারবো, দীর্ঘমেয়াদী কিন্তু পরিকল্পনা আমাদেরকে দরকার। একটা সঠিক পরিকল্পনা নিয়ে লক্ষ্য নিয়ে সঠিক পদ্ধতিতে এগোতে হবে। আপনি এখন যদি কোনো এমলেস কোনো কিছু করেন তাহলে হবে না। আপনি যদি এখন একটা হঠাৎ করে চটকদার একটা নিউজ করে আপনি যদি বর্তমান জনগণকে কিছু চাটনি খাওয়ানোর মতন কিছু করেন তাহলে হবে না। আপনাকে আন্তরিকতার সাথে একটা সঠিক লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে, একটা মজবুত ভিত্তির উপর ভিত্তি করে। জসিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে সিএনএন বাংলা দর্শকদেরকেও ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি10 লিগে দল পাওয়া ক্রিকেটারদের অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে পেসার তাসকিন আহমেদকে অনুমতি দেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্টের সিরিজে বাংলাদেশ দলের বিবেচনাধীন থাকায় পেসার তাসকিন টি10 লিগে খেলার আগ্রহ প্রকাশ করেননি। বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানান, তাসকিন ছাড়া সব খেলোয়াড়কে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। টেস্ট সিরিজে তাসকিন বিবেচনায় থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। গেল 23 ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে তাসকিনকে দলে নিয়েছিল মারাঠা অ্যারাবিয়ান্স। তবে তাসকিনকে না পাওয়ায় তার পরিবর্তে স্পিন অলরাউন্ডার সোহাগ গাজীকে টেনেছে দলটি। একই দলে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মুক্তার আলী। এছাড়া নাসির হোসেনকে দলে নিয়েছে পুনে ডেভিলস। বেঙ্গল টাইগার্স দলে নিয়েছে 2 তরুণ স্পিন অলরাউন্ডার আফিক হোসেন ও মেহেদী হাসানকে। নাসির ও সোহাগ ও মুক্তার আলী ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন। দেশ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে থাকা আফিক হোসেন ও মেহেদী হাসান 3 ম্যাচ সিরিজ শেষে দেশ ছাড়বেন। জেমস অ্যান্ডারসনের রেকর্ডের দিনে গল টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় রয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় 381 রানে। এরপর নিজেদের প্রথম ইনিংসে 2 উইকেটে 98 রান তুলে দিন শেষ করে থ্রি লায়নরা। জোবায়ের আমিরের আরও একটি রিপোর্ট। ক্যারিয়ারে 30তম বারের মতো ইনিংসে 5 উইকেট শিকার করলেন জেমস অ্যান্ডারসন। 4 উইকেটে 229 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন লঙ্কানরা। দিনের দ্বিতীয় ওভারেই সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলা ম্যাথিউসকে 110 রানে ফিরিয়ে দেন অ্যান্ডারসন। 0 রানে আউট হন অভিষিক্ত রমেশ ম্যান্ডিস। সপ্তম উইকেট ডিকওয়েলা ও দিলরান পেরেরা প্রতিরোধ করেন। দুজনই পান 50 দেখা। সেঞ্চুরির কাছে গিয়েছিল ডিকওয়েলা, তবে সেঞ্চুরি থেকে 8 রান দূরে থাকতে অ্যান্ডারসনের পঞ্চম শিকারে পরিণত হন তিনি। ভাঙে 89 রানের জুটি। দিলরন শেষ ব্যাটসম্যান হিসেবে 67 রানে আউট হন। বিদেশের মাটিতে ক্যারিয়ারে সেরা বোলিং করে 40 রান দিয়ে 6 উইকেট তুলে নেন অ্যান্ডারসন। জবাবে ব্যাট করতে নেমে 2 ইংলিশ ওপেনারকে 5 উইকেটের মধ্যেই প্যাভিলিয়নে পাঠান অ্যাম্বুলদেনিয়া। দিনের বাকি সময়ে আর কোনো সফলতার মুখ দেখেননি লঙ্কানরা। টেস্ট ক্রিকেটে 50-50 পূর্ণ করে 67 রানে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। জুবায়ের আবির, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো বাংলাদেশ অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ। করোনা ভাইরাসের প্রকোপের কারণ দেখিয়ে মালয়েশিয়া এবং কোরিয়ার আপত্তি জানানোয় এশিয়া হকি ফেডারেশন স্থগিত করল মার্চে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি। তবে এখনো বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প স্থগিত করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ হকি ফেডারেশন। এই সময়ের মাঝে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদার। গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান হকির অন্যতম বড় আসরটি, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে তা পিছিয়ে আনা হয় এবছরের মার্চে। সেই লক্ষ্যেই অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ জাতীয় হকি দল। আয়োজক বাংলাদেশও সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু করোনার কারণ দেখিয়ে আবারও টুর্নামেন্টটি পেছানো হলো। বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদার জানান, এবছরের সেপ্টেম্বর অক্টোবরের আগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জুনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপের শিডিউল এখন পর্যন্ত ঠিক রয়েছে। আর ক্যাম্পের মাঝে বাধা আসায় ধাক্কা খাবে প্রস্তুতিতে, এমনটাই মনে করছেন জাতীয় দলের কোচ। প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার পছন্দ ও সময় অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে। সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকাল 10:30 সরাসরি প্রচার করবে সনি 10-2। ফুটবল, এফএ কাপ, চেলসি বনাম লুটন টাউনের খেলাটি সন্ধ্যা 6টায় সরাসরি দেখাবে সনি 10-2। ম্যানিউ বনাম লিভারপুলের খেলাটি রাত 11টায় সনি 10-2 থেকে সরাসরি প্রচার করা হবে। লা লিগা, বার্সেলোনা বনাম এলসের খেলাটি রাত
9:15 ফেসবুক থেকে সরাসরি দেখানো হবে। অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়ার খেলাটি রাত 2টায় ফেসবুক থেকে সরাসরি প্রচার করা হবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। রবিনহোর একমাত্র গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে টানা তৃতীয় জয় বসুন্ধরা কিংসের। তাসকিন আহমেদ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের টি10 লিগে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র পেল ডাক পাওয়া ক্রিকেটাররা। মালয়েশিয়া ও কোরিয়ার আপত্তির কারণে দ্বিতীয়বারের মতো স্থগিত হলো বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।